আমি যদি এই বাড়ি থেকে বের হই তবে আমার লাশ বের হবে, তার আগে আমি কিছুতেই যাব না। তাই তোর লাশ বাইর হবি, তাহলে তোর লাশ বাইর করার ব্যবস্থাই করবো। এই, তুই কি ভাবছিস আমার সাওয়ালের সাথে প্রতারণা করবো আর আমি তোকে এই বাড়িতে রেখে দেবো? কোনো সময় না। তুই কইছিস না লাশ হয়ে বাইর হবো, তোকে আজকে আমি লাশ বানাই ছাড়বো। আম্মা আপনার দোয়া লাগে, আমি আপনার দুটো পায়ে পড়ি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। সরেন। আরে এটা তুই কি বলতেছিস? আমার বউ আসবে প্রবাস থেকে, আমি আনতে যাবো জন্যই তোকে আগেই বলে রাখছি, আর তুই এখন বলছিস তোর মালিক গাড়ি দিবে না। তাহলে কি আমার ইজ্জত থাকবে বল? কিরে সোহেল, আচ্ছা যা করছিস ভালোই করছিস, রাখ। কি তোর ব্যাপার কি? এটা কোনো কথা নাকি? বৌমা সেই কখন ফোন দিয়েছে, কইলো যে কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে নাকি ওরে পেলেন আসি থামবি, আর তুই এখনো পর্যন্ত যাচ্ছিস নি। আরে মা, আমিও তো জানি, আমাকেও তো ফোন দিয়েছিল। আমি আমার বন্ধুকে বলছিলাম, ও যে মাইকো চলায় রাজু, রাজুকে বলছিলাম যে ও যেন গাড়িটা নিয়ে আসে। এখন হঠাৎ করে ও আমাকে ফোন দিয়ে বলতেছে ওর মালিকটাকে আসতে দিবে না। তুই তো খুব ভালো করে জানিস রাজু বেখিয়ালি সাবাল। তুই কালকে আবার রাজুর কাছে শুনলে পরে রাজু বিষয়টা কইতো তুই অন্য গাড়ি ঠিক করতো। এটা কোনো কথা বাজান? বৌমা দেখ মনে হয় কত আশা করে রয়েছে যে ওই এয়ারপোর্টে আসবি, তুই একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়া থাকবো, কত খুশি হবি ফুলের তোড়াটা হাতে দিলে। সত্যি আমি হতাশ, আমার খুব খারাপ লাগতেছে ভাইবে যে তুই আমার সন্তান হয়ে এখনো বাড়িতে বসে রয়েছিস, আর আমার বৌমাটাও এয়ারপোর্টে এসে কতটা কষ্ট পাবি। এক্ষুনি বাইরে হবো, যা অন্য একটা গাড়ি ঠিক কর আর তাড়াতাড়ি যা। মা, আমি কি জানতাম যে রাজু আমাকে এভাবে ফাঁসায় দিবে? হ্যাঁ, এখন তো বউর কাছে আমি ছোট হয়ে গেলাম। হয়তো বউ যদি এসে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে আর আমার যদি যাইতে দেরি হয়, তাহলে কি মনে করবে বলো তো? যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আমি আর দেরি করব না, অন্য একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখনই চলে যাই। বাজার তুই দ্রুত চলে যা, তাহলে বৌমার মনটা খারাপ হয়ে যাবে নি। তোর সাত মুখটা দেখলে পরে মনটা ভালো হবে, তবেই যা যা। আচ্ছা মা, তাহলে আমি গেলাম। যা। আর একটা কথা, বৌমা সিং কী কী খাতে পছন্দ করে, ওই যে সাদা মাছ, আর একজনে ফোন দিছিলাম কয়টা মুংশি মাছ দেওয়ার জন্যে। তুই যদি আবার ওই আবুলেকে একটু ফোন দিয়ে কয়ে দিস পথের মধ্যে কয়টা মুংশি মাছ দিয়ে যাওয়ার জন্যে, খুব ভালো হইতে। আচ্ছা মা, আমি ফোন করে বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা যাই। আমার আনন্দের শেষ নেই, বৌমা আসতেছে, বৌমার পছন্দ মতো খাওয়ার দাওয়ার সব কিছু রাঁধবো। যাই, মাছ মাংসগুলি রাই দিলেই, ওরে আল্লাহ, বৌমা না কচুর শাক খাতে পছন্দ করে। ইলিশ মাছ দিয়ে আমি আজকে একটু কচুর শাক কাটবো। আগে বাড়ির যাবো না কচুর শাক তুলতে যাবো? আগে কটা কচুর শাক তুলবো, তারপরে বাড়ির যাবো। আখি, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আখি, আই এম সরি, আমি তোমাকে এয়ারপোর্টে আনতে যাইতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। ওই যে আমার ফ্রেন্ড রাজু আছে না, রাজুকে আমি আগের থেকে বলে রাখছিলাম যে ওর গাড়িটা নিয়ে আমি তোমাকে এয়ারপোর্টে আনতে যাব, কিন্তু ও হঠাৎ করে বলছে আজকে নাকি ওর মালিক ওকে গাড়ি দিবে না, তাই আমি যেতে পারি নাই, আমার যাইতে লেট হয়ে গেছে। কিন্তু তুমি একা একাই চলে আসছো, তোমার আসতে কোনো কষ্ট হয়নি? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে এত মন খারাপ করতে হবে না, আমি তো চলে আসছি। তুমি আমাকে রিসিভ করতে যাওনি, এটা আমারও একটু কষ্ট লাগছে। আমি এয়ারপোর্টে নামার পরে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি, আর তোমাদের সাথে তো যোগাযোগও করতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, এখন তো আমি চলে আসছি, এখন তো একটু খুশি হও। আমি অনেক। আখি,
আমি এগুলো কি দেখছি? আখি, তুমি গর্ভবতী? হ্যাঁ সোহেল, আমি গর্ভবতী। তার মানে তুমি গর্ভবতী মানে? আমি থাকি বাংলাদেশে, তুমি থাকো প্রবাসে, আর তুমি কেমন করে গর্ভবতী হও? সোহেল, তুমি উত্তেজিত হও না, তুমি আমার কথাটা শোনো। শোনো, তোমার কি কথা শুনবো আমি? তুমি আমাকে কি বুঝাইতে যাচ্ছ? তার মানে আমি এতদিন লোকের মুখে যেটা শুনছি সেটাই সত্যি? মেয়ে মানুষ প্রবাসে গিয়ে অবৈধ কাজ করে, তুমি অবৈধ কাজ করছো, আর সেই অবৈধ ফল নিয়ে আমার কাছে আসছো, আর তুমি বলছো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছি, আমি তো তোমাকে ভালো মনে করছিলাম, আমি তোমাকে বিশ্বাস করছিলাম। আমি সবাইকে গর্ব করে বলছি, সব মেয়ে খারাপ হলেও আমার বউটা অনেক ভালো, আমার বউটা খারাপ হতে পারে না। আর শেষ পর্যন্ত তুমি কিনা গর্ভবতী হয়ে প্রবাস থেকে আসছো। সবাই আমাকে বলবে, বাহ সোহেল বাহ, তোর বউ প্রবাসে থাকে, এখন তোর বউ গর্ভবতী, প্রবাসী বউ গর্ভবতী, সেটা আমাকে শুনতে হবে। আর যাই হোক, তুমি যে গর্ভবতী এটা জানার পরেও আমি তোমাকে নাচতে নাচতে আমার বাড়িতে নিয়ে যাইতে পারবো না। তোমার বাবার বাড়ি তুমি চলে যাবে, আমার বাড়িতে কখনো যাওয়ার চেষ্টাও করবা না। সোহেল, আমার কথাটা শোনো। আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো। হেই, তুই আমাকে কি বুঝাবি? আমাকে দেখে দুধের বাচ্চা মনে হয় যে তুই যা বুঝাবি সেটা আমি বুঝে নেব, সেটাই আমি মেনে নিব? শোন, আমি তোকে সাপ সাপ বলে দিচ্ছি, তুই আমার বাড়িতে যাবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমিও তোকে চিনি না, তুইও আমাকে চিনিস না। আমি তোর স্বামী না, তুই আমার বউ না, তুই আমার বাড়িতে যাবি না, এটাই শেষ কথা। তোর মতো নষ্টা মেয়ের সঙ্গে আমি সংসার করবো না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। সোহেল, সোহেল শোনো। সোহেল, সোহেল দাঁড়াও। কি ব্যাপার, বেটারে খোঁজই নেই। কিরে সোহেল, তোর মন খারাপ কিসের জন্যে? তুই না বৌমা কানতে গেল, বৌমা কই? মা, তোমার বৌমাকে আমি আর এই বাড়িতে আনতে পারবো না। বৌমা কানতে পারবো না মানে? এই, তোর মাথা ঠিক আছে? কি করছিস সব? আমার লক্ষ্মী বৌমা তুই ঘরে তুলবো না মানে? শোন সোহেল, আবল তাবল কথা কইস নি, বৌমা কই সেই কথা কও। মা, তোমার লক্ষ্মী বৌমা আর লক্ষ্মী বৌমা নেই। তোমার লক্ষ্মী বৌমা যেটা করছে সেটা শুনলে তোমার মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। তুমি জানো, আমিও তো অনেক খুশি মনেই আমার বউকে আনতে গেছিলাম, কিন্তু আমি গিয়ে কি দেখলাম জানো? আমি গিয়ে দেখলাম তোমার বৌমা গর্ভবতী। এইবার তুমি বোঝো, আমি থাকি বাংলাদেশে আর আমার বউ থাকে প্রবাসে, প্রবাসী বউ গর্ভবতী। খুব সুন্দর না? তুমিই বলো, এমন একটা মেয়েকে নিয়ে কি সংসার করা যায়? তাই আমি ওকে রেখে চলে আসছি। শোনো মা, আমি চাই না ও এই বাড়িতে আর আসুক। তুই ঠিক কাজ করেছিস, একদম ঠিক করেছিস। তুই আমার একমাত্র সন্তান, তুই কষ্ট পাবো সে প্রশ্রয় আমি তোকে দেব না। আর বোমা এমন কাজটা কি করে করতে পারলো? প্রবাসে গেছে ও চাকরি করতে, আর সেই জায়গায় গিয়ে ও নষ্টামি করেছে। সি 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 সি। মা, আমার না কোনো কিছু আর ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম। সোহেল, সোহেল। আম্মা, কি এই বাড়িতে কিসের জন্য আইছো? হ্যাঁ, যেই জায়গায় থেকে এইরকম একটা কাজ করিছো, নষ্টামি করে বেড়াইছো, সেই জায়গায় যাও। আমার বাড়ির তোমার কোনো জায়গা নেই। আম্মা, আমি না হয় একটা ভুল করেই ফেলছি, তার জন্য আপনারা আমাকে এভাবে শাস্তি দেবেন, আমাকে তাড়িয়ে দেবেন এই বাড়ি থেকে? ভুল? এটা কি ভুল? এটা অপরাধ, এটা পাপ, যে পাপটা তুমি করিছো। আরে বৌমা, তোমার তো আমরা কত ভালোবাসিছি, এই মাথায় করে রাখেছি। আমার সাওয়ালটা কত স্বপ্ন নিয়ে, বুকে কত আশা নিয়ে এয়ারপোর্টে গেল তোমাকে আনতে। যাওয়ার আগে কত ভালো ভালো কথা। আমার সাওয়াল কালকে সারা রাত বসে আমার সাথে গল্প করেছে। মা, আখির জন্য এই রান্না করবে, ওই রান্না করবে, আখি এইটা খাইতে ভালোবাসে, ওইটা খাইতে ভালোবাসে। জানো মা, আখি বাড়িতে আসলে আখি নিয়ে আমি এই জায়গায় বেড়াবো, ওই জায়গায় বেড়াবো। সি 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 সি। আর তুমি কি না আমার সাওয়ালের মুখে চুন কালি মাখাই দিলে।
তোমাকে আমি এবার জায়গা দেবো না। এই মুহূর্তে বের হয়ে যাও, যাও। আম্মা, আম্মা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনারা আমাকে পরে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু অন্তত আজকের দিনটা আমাকে এখানে থাকতে দেন। আমি কোথায় যাব? আমার যে এখন যাওয়ার কোনো জায়গা নেই। না, আমি থাকতে দেব না। তোমার যেখানে মন চায় তুমি সেইখানে চলে যাও। আম্মা, আম্মা, আমি আপনার পায়ে পড়ি আম্মা, আমাকে তাড়িয়ে দেবেন না। ওঠা বলতেছি, না না, ওঠা। আম্মা, আপনি আমাকে অন্তত আজকের রাতটা এই বাড়িতে থাকতে দিন, তারপরে আমি চলে যাব। ঠিক তো, শুধুমাত্র আজকের রাত, তারপরে কিন্তু এই বাড়িতে আর থাকতে দেব না। আর এই রাতের মধ্যে যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো আর আমি যদি সেটা ধরতে পারিছি, তাহলে কিন্তু মহা বিপদ আছে বলে দিলাম। ঠিক আছে আম্মা, যাও। হে আল্লাহ, দুনিয়ায় কাক বিশ্বাস করব যে বৌমাক নাকি মেয়ের মতো ভালোবাসিছি, আর সে কিনা এরকম পাপ পেটে নিয়ে আমার বাড়ি ঢুকলো। আমি এখন কি করে মুখ দেখাবো? কি ব্যাপার সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা শুনলাম একটা খুশির খবর আছে নাকি? খুশির খবর? কই, আমার কোনো খুশির খবর নেই। আরে খুশির খবর নাই মানে? শুনলাম তোমার বউ নাকি প্রবাস থেকে গর্ভবতী হয়ে এসেছে। এ কথা তোমাকে কে বললো? আরে এ কথা আমি কেন, পুরা পাড়ায় শুধু তোমার আর তোমার বউর কথা আলোচনা হয়। কি করব, আমি ভাবছিলাম আমার বউটা অনেক ভালো, কিন্তু আমার বউটা যে প্রবাসে যে এরকম কুকর্ম করে বেড়াইছে সেটা তো আর আমি জানি না। আরে এতে মন খারাপের কি আছে? তুমি চাইছিলে না বউরে প্রবাসে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করাইবে, আর তুমি পায়ের উপর পা তুলে রাজার হালে থাকবা? ভালো হয়েছে, ভাবি একটা সুন্দর কাজ করছে। জানো, প্রবাসে গিয়ে লাখ লাখ টাকাও ইনকাম করেছে, সাথে একটা সন্তানও নিয়ে আসছে। খুশি হয়েছে না? আর এই লাখ লাখ টাকা যে কিভাবে ইনকাম করছে এবার তো বুঝতে পারছো। শোনো, আমি জানতাম আমার বউ কাজ করে, আমার বউ একটা বাসা বাড়িতে কাজ করে, আর সেই কাজের বিনিময়ে আমাকে লক্ষ লক্ষ টাকা পাঠায়। কিন্তু আমি জানতাম না যে আমার বউ এরকম অবৈধ কাজ করে আমাকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অথচ আমি যখন ফোন করে বলতাম তুমি কি কাজ করো, সে বলতো সে নাকি একজন রুগীকে দেখাশোনা করতো, একটা বাসায় অসুস্থ মানুষকে দেখাশোনা করতো, আর মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দিত। কিন্তু আমি বুঝতে পারি না যে ওই অবৈধ কাজ করে আমাকে লক্ষ লক্ষ টাকা দিছে। এখন আমার বউয়ের কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারতেছি না, যেখানে যাচ্ছি সবাই আমার দিকে আঙুল তুলতেছে। প্রবাসী বউ গর্ভবতী। সোহেল, তোর বউ নাকি প্রবাস থেকে গর্ভবতী হয়ে বাড়িতে আসছে। এই কথা শুনলে কেমনটা লাগে তুমি বলো? মন খারাপের কিছু নাই, টাকাও পাইলা, সাথে সন্তানও ফিরে পাইলা। দেখ, এরকম কথা শুনতে শুনতে না আমার ভালো লাগতেছে না। আমার অন্য কোনো কথা থাকলে পারে তুই বল, আমার এসব কথা শুনতে একদম মোটেই ভালো লাগতেছে না। লাগবেই না তো, এখন যে উচিত কথা বলছি ভালো লাগবে কেমনে? তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা যাই হোক সোহেল, মিষ্টি কিন্তু খাওয়াইও। প্রবাসীর বউ গর্ভবতী হয়েছে, কত আনন্দের খবর তাই না? মনে করে মিষ্টি আইনো, শুধু আমারে না মহল্লার সবাই রে খাওয়াইও। দুনিয়ার সবাই আমারে বুঝলো রে, তুমি শুধু একমাত্র আমারে বুঝলা না। তুমি ভাবছো হয়তো আমি তোমারে ভুলে গেছি। আরে পাগল না, এখনো আমি তোমারে ঠিক আগের মতোই ভালোবাসি। বিআই সাহেব, আপনার মেয়ে একটা নষ্ট চরিত্রের মেয়ে, একটা দুশ্চরিত্র। সি, যাক কিনা এতদিন মেয়ের মতো আগলায় রাখিছি, ভালোবাসিছি, সে কিনা এরকম নষ্ট কাজ করতে পারলো। বিআই, ভাবতেও লজ্জা হচ্ছে যে এরকম একটা মেয়ে আমার ছেলের বউ করে বাড়িতে আনিছি। আমার মনে হয় কি বিআই, না জানি আপনার মেয়ে বিয়ের আগে কত সম্পর্কে জড়াইছে, কত রকম নষ্টামি কাজ করছে। শোনেন বিয়েন, মেয়েটা আইসে দেশে, শুনে তাকে দেখার জন্য আসলাম। আর দেখার জন্য আসাটাই কি আমার অপরাধ? আপনারা যে ধরনের কথাবার্তাগুলি বলতেছেন, এরকম কথা কি কেউ কারো মুখের পর বলে? অবশ্যই অপরাধ,
100% আপনার অপরাধ। শোনেন বিয়াই, মেয়ে প্রবাসে গেছে শুধুমাত্র আপনার জন্যে। আপনি প্রবাসে পাঠাইছেন টাকা পয়সা ইনকাম করার জন্যে। দেখেন বিয়াই, যতই আমার বাড়ির বউ হোক না কে, অপরাধ করছে কিন্তু আপনার মেয়ে, তাই দোষটা আপনার ঘাড়েই চাপাবো। আপনি যদি মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে লালন পালন করতেন, তাহলে আপনার মেয়ে এই ধরনের অপরাধ করতে পারতো না। আরে আমার ছেলে কত ভালোবাসে আপনার মেয়েটা। আপনার মেয়ে প্রবাস থেকে আসবে বলে কত আশায় বুক বাইতে রয়েছে, কত স্বপ্ন দেখেছে। হ্যাঁ, আমাকে কইল, মা এবার আখি আসার পরে আমরা একটা বাচ্চা কাচ্চা নেব, আমরা এবার সুখে শান্তিতে দেশেই থাকবো, আখিকে আর প্রবাসে যাইতে দেব না। আপনার মেয়ে কি করলো, আমার ছেলে এই দিক দিয়ে স্বপ্ন দেখতেছে বাচ্চা কাচ্চার, আর আপনার মেয়ে ওই দিক দিয়ে পেটে করে বাচ্চা নিয়ে হাজির। আরে আপনার মেয়ে গর্ভবতী, গর্ভবতী, প্রবাসী বউ গর্ভবতী। থামেন, যথেষ্ট বলেছেন, আর বলার চেষ্টা করেন না। আমার মেয়েকে আমি চিনি, বুঝলেন? আমার মেয়ে সে ধরনের মেয়ে না। এই যে যত দোষ আমার পর চাপাচ্ছেন, হ্যাঁ, প্রবাসে আমি পাঠাইছি, আমি টাকা পয়সা খরচ করে পাঠাইছি। আর আমার মেয়ে যখন প্রবাস থেকে টাকা পাঠায়, কার কাছে পাঠায়? হ্যাঁ, তখন না গপসে গপসে সেই টাকা খাইছেন, দোষ আমার পর চাপা দিচ্ছেন। তখন তো বলেন নাই যে মেয়ের বাবারও একটা হক আছে, সে টাকা পয়সা খরচ করে অনেক আশা বাসা করে মেয়েটাকে বিদেশ পাঠাইছে। ও, এখন যখন আমার মেয়ে টাকা দিচ্ছে সুখের সময়, খুব ভালো, হ্যাঁ, আর আমার মেয়েকে এখন দোষ দিচ্ছেন, এখন আমি দোষী। যত দোষ এই নন্দ ঘোষ। এই সমস্ত স্বভাব বাদ দেন। চুপ করেন, এত 10 গুণ বুঝি না। আপনার মেয়ে অপরাধ করেছে, আপনার মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না। আপনার মেয়ের জন্য আমার এই এলাকায় মান সম্মান চলে যাবে, লোকজন আমার এক ঘরে করে দিবি, আমার মুখে থুতু দিবি। এটা তো আমি মানে নেব না। নে শোনেন বিয়াই, ভালোভাবে করছি। আপনার মেয়েকে এই মুহূর্তে লোকজন জানাজানি হওয়ার আগে এই বাড়িতে চলে যান, যান বলতেছি। হুম, তা তো হবি না, ওটা হবি না। আপনার বাড়ির বউ আপনার বাড়িতে থাকবি। যেদিন আমার বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে আইছেন, হ্যাঁ, এই যাওয়া আসায় লোকজন 50টা লোক যাতায়াত করে, কিন্তু এই বাড়িতে আমি মেয়ে দিছি। আপনার বেটার বউ আপনার বাড়িতে থাকবি। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমার বাড়িতে আমার মেয়ে যাবে না, কথাটা বলে গেলাম। শোনেন শোনেন, কি মহা মুশকিলে পড়লাম। এরকম গর্ভবতী বউ যে কিনা প্রবাস থেকে আইছে, লোকে আমাকে কবি, আরে তোমার প্রবাসী গর্ভবতী বউ আইছে। আমি তখন মুখ দেখাবো কি করে? আমার যে কোনো একটা ব্যবস্থা করাই লাগবে। দরকার হলে এই বউয়ের মাইরে কাইটে এই বাড়ি থেকে বাইর করব। সোহেল, তুমি তুমি এই রুমে ঢুকছো কেন? এই রুমে ঢুকবো না তো আমি কোথায় যাব? এটা তো আমাদের রুম। শোনো, এটা আমাদের রুম ছিল, আজ থেকে এটা শুধু আমার রুম। এই রুমে আমি থাকবো। তোমার মতো নষ্টা মেয়েকে আমি এই রুমে ঢুকতেই দিব না। তোমাকে এই রুমে ঢুকতে দিল কে? কে ঢুকতে দিবে আবার? আমাদের রুমে ঢুকতে আমার কোনো পারমিশন লাগবে? তুমি কেন এমন করছো সোহেল আমার সাথে? তুমি আমাকে কেন বুঝতেছো না? আমি তোমাকে বুঝতেছি না, আমি তোমাকে বুঝতেছি না। তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করছো। এরকম নষ্টা মেয়ের সঙ্গে আমি এক রুমে থাকতে পারবো না। এই মুহূর্তে আমার রুম থেকে বের হও। সোহেল, তুমি এটা কি বলছো? এত রাতে তুমি আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো? আমি এত রাতে রুম থেকে বের হয়ে কোথায় যাব, কই থাকবো? কোথায় যাবি সেটা তো আমি জানি না, তুই জাহান্নামে যাবি সেটা আমি জানি না। প্রয়োজনে আমাদের বারান্দায় তুই বসে বসে রাত কাটাবি। কোথায় যাবি কি করবি সেটা আমি জানি না। আমি তো এই বাড়িতে তোকে ঢুকতে দিল কে? এই মুহূর্তে বাড়ি থেকেই বের হয়ে যাবি, শুধু রুম থেকে না। না না সোহেল, হ্যাট! আমি কোথাও যাব না। আমি তোমার সাথে আমাদের রুমে ঘুমাবো। আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, আর তুমি আমার সাথে এমন করছো। তোর সাথে এমন করছি মানে? শোন, আমি নিতান্তই একজন ভালো মানুষ, এই জন্য তোকে এখন এই বাড়িতে রাখছি।
আমার জায়গায় যদি অন্য কোনো পুরুষ থাকতো তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত, শিয়াল কুকুরকে দিয়ে খাওয়াইতো। সোহেল, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে এভাবে অপমান করতে পারছো? চুপ! তোর মতো নষ্টা মেয়ের মুখে এই পবিত্র ভালোবাসার কথাটা মানায় না। এখনো ভালো ভালো বলছি, আমার রুম থেকে তুই বের হয়ে যা। না সোহেল, আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। কোথাও যাবি না মানে? তুই যদি এই রুমে থাকিস আমি তোকে খুন করে ফেলবো, বুঝতে পারছিস? যা বের হ, বের হ বলছি, যা বের হ। আম্মা, আম্মা, তুই না কইছিস যে শুধু তুই না কইছিস শুধু আম্মা একটা রাত, এই একটা রাত আমাকে থাকতে দেন। রাত পেরোয় দিন শেষ হয়ে যাচ্ছে, তাও তুই এই বাড়িতে যাওয়ার নাম নিচ্ছিস না। তুই কোন মতলব আটতেছিস, যে কোন ফোন দিয়ে আটতেছিস যে এই বাড়িতে থাকার জন্যে? আম্মা, আপনি কেন আমার সাথে এমন করছেন? আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তার জন্য কি আপনার বাড়ির ছেলের বউকে এভাবে আপনি বাড়ি থেকে বের করে দেবেন? এই বাড়ি করে দেবো না তো কি করবো ক? আর কেন এমন করতেছি তুই জানিস না? কিসের জন্য এমন করতেছি? তোর মতো একটা নষ্ট চরিত্রের মেয়ে আমি এই বাড়িতে রাখবো না। যা তুই এখান থেকে, যা বের হয়ে যা। সারা দিন কাটে গেছে কিন্তু আমি কিচ্ছু কইনি। তবে এই মুহূর্তে যদি তুই বাইর না হোস, চরম শাস্তি তোর কপালে আছে কিন্তু। না আম্মা, আপনি আমাকে যতই মারেন যতই কাটেন, আমি আমার স্বামীর বাড়ি রেখে কোথাও যাব না। আমি এই বাড়িতে এসেছি বউ হয়ে, আমি যদি এই বাড়ি থেকে বের হই তবে আমার লাশ বের হবে, তার আগে আমি কিছুতেই যাব না। তাই তোর লাশ বাইর হবি? তাহলে তোর লাশ বাইর করার ব্যবস্থাই করবো। এই, তুই কি ভাবিস আমার সাওয়ালের সাথে প্রতারণা করবো আর আমি তোকে এই বাড়িতে রেখে দেবো? কোনো সময় না। তুই কইছিস না লাশ হয়ে বাইর হবো, তোকে আজকে আমি লাশ বানাই ছাড়বো। আম্মা, আম্মা আপনি দোয়া লাগে, আমি আপনার দুটো পায়ে পড়ি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। সরেন, বাড়িতে বাইর করবো না তো কি করবো? তো ধোয়া তুলসী পাতার মতো করে তোকে আমি এই বাড়িতে রেখে দেবো। শোন, কান খুলে শুনে রাখ, তোকে এই বাড়িতে বাইর করে দিয়ে আমার সাওয়ালে একটা সুন্দর দেখে বিয়ে দেবো, যেই বউ নিয়ে আমার সাওয়াল সুখে শান্তিতে সংসার করবি। আম্মা, আপনিও তো নির্দয়া হয়েন না, আপনিও তো একজন মা। একটা মা হয়ে একটা মেয়েকে কিভাবে বাড়ি থেকে বের করে দেবেন? আর আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসিস তুই আমার সাওয়ালে? আরে যদি তোর বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তুই এরকম নষ্টামি করতে পারতো না, এরকম প্রবাস থেকে গর্ভবতী হয়ে তারপর ফিরতে পারতো না। আমার সাওয়ালের প্রতি তোর কোনো রকম ভালোবাসা নেই, তুই আমার সাওয়ালটা শুধু ব্যবহার করেছিস, তোর কোনো ভালোবাসা নেই। আমার সোহেল রাখতে খুব কষ্ট দিছিস, আর আমি কষ্ট পাইতে দেবো না নে। তুই এই মুহূর্তে এই বাড়িতে বাইর হয়ে যাবো। যা। না, যাবো না? না। তাহলে তো কি করে বাইর করা লাগে সেও আমি খুব ভালো করে জানি। বাবা, কিরে মা, তুই এখানে কেন? হ্যাঁ বাবা, আমি গতকালকে প্রবাস থেকে আসছি। আসার পরে সোহেলের মা আমাকে অনেক অত্যাচার করে। বাবা, তুমি জানো, শুধু আমার শাশুড়ি না, সোহেলও আমাকে অনেক অত্যাচার করছে, তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা জানো, সোহেল আমাকে সারা রাত ঘরে ঢুকতে দেয়নি, আমি সারাটা রাত বাইরে থেকেছি বাবা। বাইরে থেকেছিস? আচ্ছা, তোকে একটা কথা বলি, তুই তো বিদেশ গিয়েছিলে মা, প্রবাসে থাকতি,
তোর শ্বশুরবাড়ির সঙ্গে সবসময় তোর কথাবার্তা হতো, তাই হতো না? আচ্ছা, তোর মনে কি একবার জাগছে যে আমার বাবা আছে, পৃথিবীর বুকে এখনো বেঁচে আছে? আচ্ছা, বাবা কেমন আছে একটু খোঁজ নেই? বাবা বেঁচে আছে কি না সেটা খোঁজ নেই? বাবা আমার জন্য চিন্তা করছে কি না সেই খোঁজটা নেই? তুই কি সে সমস্ত খোঁজ নিয়েছিস? একটা বারো নিষ্ঠি। তুই হয়তো ভাবতে পারিস যে আমি তোকে বলছি তোর টাকা পয়সার জন্যে। না না রে মা, আমার টাকা পয়সার কোনো দরকার ছিল না। আমার দরকার ছিল তোর একটু কথা, তোর একটু কণ্ঠস্বর, তোর একটু ভালোবাসা, মায়া, মমতা। আমি তো বাবা, আমরা যে কাঁদি আমাদের কান্না কিন্তু দেখা যায় না রে মা, ভিতরে অঝরে রক্ত ঝরে। আমরা পুরুষ, আমরা অনেক কিছু সহ্য করতে পারি। যেমন তুই প্রবাস ছিলি, তোকে দেখতে পারিনি, তোর কষ্টটা আমি সহ্য করেছি। তুই আমার একটা মেয়ে, তোর কণ্ঠটা আমি শুনতে পারিনি, সেটাও আমি সহ্য করেছি। আর যাদেরকে তুই আপন ভাবতি তারা তারা আজ তোর সঙ্গে কি করছে দেখ। কিন্তু না, তুই এভাবে ভেঙে পড়িস না। ভেঙে পড়লে চলবে না, অধিকার আদায় করে নিতে হবে। হ্যাঁ, ওরা যত যাই করুক, অধিকার। আচ্ছা, তুই না হয় একটা ভুল করে ফেলেছিস, এই ভুলের জন্য কি তোকে দোজখে যেতে হবে? তোর জীবনে কি আর শান্তি হবে না? বাবা, আমি এখন কি করব বলো? আমি যাদের জন্য আমার জীবন যৌবন সব কিছু জলে ভাসিয়ে দিয়েছি, তারা আমাকে বুঝলো না। আমি সোহেলের জন্য, আমার শাশুড়ের জন্য তোমার সাথে যোগাযোগ করিনি। আমি ওদের কথা চিন্তা করে ওই দূর প্রবাসে পাড়ি জমিয়েছি। আমি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আমি তাদের কাছে টাকা পাঠাইছি। তারা আমার টাকায় চলছে, অনেক আনন্দ ফুর্তি করছে, দিন যাপন করছে। আর দিন শেষে ওরা আমার মুখে ছুরি মারছে। বাবা, আমি এখন কি করব? আমি তোমার সাথে কত অন্যায় করেছি। তুমি আমার জন্মদাত্রী পিতা, অথচ আমি কখনো তোমার খোঁজ খবর নেইনি যে আমার বাবা কেমন আছে, কোথায় আছে, কি করছে। আমি সোহেলকে পেয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। যে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি সেই বাবাকে ভুলে গিয়েছি। আমি এটাও ভুলে গিয়েছিলাম বাবা যে তুমি আমাকে এত কষ্ট করে মানুষ করেছো। মা মরে যাওয়ার পরে তুমি আমাকে মায়ের আদর, বাবার ভালোবাসা সব কিছু দিয়ে এত বড় করে তুলেছো। আর তোমার সেই মেয়ে তোমার সাথে বেইমানি করে ওই ছেলেটার হাত ধরে গিয়ে তাদের কথা চিন্তা করছে, তোমার কথা চিন্তা করি নাই বাবা। ঠিক আছে, তুই ভেঙে পড়িস না মা। আমি দেখব, তোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে হ্যাঁ, তোর নিজের মনকে তুই শক্ত কর। ওদেরকে ছাড়লে হবে না, ওদের প্রতি শক্ত হবে। নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। কেউ স্বইচ্ছায় কোনো অধিকার ছাড়ে না। তুই আমার সঙ্গে চল, আমি এর একটা নিষ্পত্তি করব। ওই বাড়ির অধিকার তুই ছাড়বি না, অধিকার নিজে আদায় করে নিবি। আর যদি শেষমেশ তোকে ছেড়ে আসতেই হয়, তাহলে তুই প্রবাসে যা কামাই কুজি করেছিস, যা ওই সংসারে ঢালেছিস, সমস্ত কিছু কেড়ে নিয়ে আমরা তারপর চলে আসবো। এক ফোঁটা ছাড় আমি দেবো না। চল আমার সঙ্গে। কিরে বাজান, কোনে ছিল এতক্ষণ? কিরে, এই মেয়ে কিরা? মা, ওর নাম সোনিয়া। ও আমাকে অনেক আগের থেকেই ভালোবাসতো, পছন্দ করতো। আমাকে অনেকবার প্রস্তাব দিছে, কিন্তু আমি প্রত্যাখ্যান করছি, কারণ আমি তো আখিকে ভালোবাসতাম। কিন্তু আমি আর আখির মায়ে পড়ে থাকতে চাই না। আমার জীবনটা আমি নতুন করে সাজাতে চাই। আমি সোনিয়াকে বিয়ে করতে চাই। সোনিয়া বিয়ে করব? কিন্তু আখি তোর বউ থাকা অবস্থায় তুই সোনিয়া কি করে বিয়ে করব? মা, ওই আখির কথা আর বলো না। ওর নাম শুনলে আমার ঘৃণা করে। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, আমি নতুন করে সংসার শুরু করব।
না বাবা না, সেটা তো হবে না। এক বউকে রেখে তুমি আবার বিয়ে করবে, এটা তো মানা যায় না। আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব, তাহলে তার কোনো সমস্যা নেই। ডিভোর্স দিয়ে দিবে আমার মেয়েকে? আমার মেয়ের অপরাধটা কি সেটা বলবে তো। অপরাধ কি আপনি চোখে দেখতে পান না? আপনার মেয়ের অপরাধ কি? আপনার মেয়ে একটা নষ্ট চরিত্রের, যার চরিত্র খারাপ। আপনি দেখে শুনে বুঝে শুনে যদি না বুঝার মতো ভান করেন, তাহলে তার বলার কিছু নাই। শোনেন, আপনার মেয়েকে আমরা বাইর করে দিছি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। এই মেয়েটুকের সাথে আমার বেটাটুকে বিয়ে দেব, আমার বেটা সুখে শান্তিতে সংসার করবে। দেখেন, আপনার মেয়ের জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি। সে প্রবাসে গিয়েছিল, আমি সেই সময় আর একটা বিয়ে করে সংসার করতে পারতাম, কিন্তু আপনার মেয়েকে আমি ভালোবাসতাম। কিন্তু আমি বুঝতে পারি নাই আপনার মেয়ে আমার সঙ্গে প্রতারণা করবে, আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করবে। তাই আমি আপনার মেয়ের সঙ্গে আর সংসার করতে চাই না। আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব। সোহেল, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই মেয়েকে বিয়ে করে সংসার করবা? তুমি না আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসার প্রতিদান। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসছি, কিন্তু তাই বলে এটা নয় যে তুমি গর্ভবতী হয়ে আমার সামনে আসবে আর আমি সেটাই মেনে নিব। সোহেল, তুমি আমার একটা সামান্য ভুল ক্ষমা করে দিতে পারছো না? আরে তোমার জন্য আমি কত কি করলাম, আর তুমি তুমি আমার জন্য এটুকু করতে পারলে না? দেখো সোহেল, আমি আমার বাবার বড় আদরের একটা মেয়ে ছিলাম। আমার বাবার বাড়িতে আমি রাজরানী হয়ে থাকতাম। আমার বাবার এত সুখে সংসার ফেলে আমি তোমার মতো একটা বেকার ছেলের হাত ধরে চলে আসছি। চলে আসার পরে তোমার বাড়িতে ঠিকমতো খাইতে পারতাম না, পড়তে পারতাম না। তোমার বাড়িতে কত অনাহারে থেকেছি, তবুও কখনো আমি তোমার হাত ছেড়ে চলে যাইনি। আজকে আজকে আমি প্রবাসী, কিন্তু কিন্তু যেখানে প্রবাসে যাওয়ার কথা ছিল তোমার, কেন সোহেল? পুরুষ মানুষ তো তুমি, তাহলে কেন কেন আমি তোমার সংসারে হাল ধরবো? যে সংসারে হাল ধরার কথা ছিল তোমার, তুমি ইনকাম করবা, আমি তুমি তোমার মা সবাই মিলে সুন্দরভাবে সংসার করব। কিন্তু তোমার জন্য আমার কপালে এত সুখ সইল না। কেন সোহেল? আমার কেন এত দায়িত্ব যে আমি পরের বাড়ির মেয়ে হয়ে তোমার বাড়িতে বিয়ে হয়ে এসে তোমার সংসারে ঘানি টানবো? কোথাও কি দেখেছো যে কোনো বাবার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে প্রবাসে যায়? কোনো মেয়ে যায় না, কিন্তু আমি গিয়েছি। তোমাকে যখন আমি বললাম যে সোহেল তুমি ওই দূর প্রবাসে যাও, তুমি গেলে না। তুমি কি বললা? আখি, আমি কখনো এত কষ্টের কাজ করিনি, আমি আমার মাকে ছেড়ে থাকিনি, আমি আমার মাকে ছেড়ে ওই দূর প্রবাসে গিয়ে কিভাবে থাকবো? আরে তুমি নিজের স্বার্থটা ঠিকই বুঝলা, তুমি আমার কথা বুঝলা না। তুমি যদি তোমার মাকে ভালোবাসো, আমিও তোমার বাবাকে ভালোবাসতাম, আমিও তো তোমাকে ভালোবাসি। আমি যেখানে আমার পরিবার ফেলে তোমার হাত ধরে চলে আসছি, তাহলে সেই তোমাকে রেখে আমি ওই দূর প্রবাসে কিভাবে থাকবো? আমি তারপরও সব মেনে নিলাম যে আমি যদি একটু কষ্ট করি, তার বিনিময়ে যদি তোমার মুখে একটু হাসি ফোটে, ওইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সেজন্য আমি জীবনে অনেক বড় ঝুঁকি নিয়ে জীবনের সকল সুখ বিসর্জন দিয়ে আমি ওই দূর প্রবাসে পাড়ি জমালাম। দূর প্রবাসে গিয়ে আমি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে প্রতি মাসে তোমাদেরকে আমি অনেক টাকা পাঠাই। সেই টাকা নিয়ে তুমি আর তোমার মা ঠিকই সুখে শান্তিতে থেকেছো। আচ্ছা, তুমি কি তোমার আগের দিনগুলো ভুলে গিয়েছো, যখন তুমি একবেলা খাইতে পারতে না? কিন্তু আমি প্রবাসে যাওয়ার পরে আমার কষ্টের টাকা দিয়ে তুমি আর তোমার মা রাজার হালে চলেছো। হ্যাঁ, এখন দেখো তোমরা যে পোশাক এখন পরিধান করো, আগে কি তা পরতে পারতা? এখন যা খাও, আগে কি তা খাইতে পারতা? পারতা না। যা কিছু করেছো এই আখির জন্য করেছো। কিন্তু দেখো, দিন শেষে এই আখি তোমাদের কাছে এতটাই খারাপ হয়ে গেল যে তুমি আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছ। হ্যাঁ, চাচ্ছি। আমিও তোমাকে ভালোবাসছি, আমি তো তোমার জন্য অপেক্ষায় ছিলাম এতদিন। তুমি কি করলা? তুমি ওই দেশে অপকর্ম করছো, কুকর্ম করে বেড়াইছো।
আর তুমি গর্ভবতী হয়ে এখন আমার সামনে আসছো, আর আমি সেটা মেনে নিব? একটা পুরুষ মানুষ পৃথিবীর সব অন্যায় মেনে নিতে পারলেও কিন্তু ওই পুরুষটা যখন জানতে পারে তার বউ অন্য একটা পর পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করছে আর সে গর্ভবতী হয়ে সামনে আসছে, পৃথিবীর কোনো পুরুষ মানুষই তাকে মেনে নিতে পারবে না, আমিও মেনে নিতে পারবো না। তুমি কি আমার ইমোশনে আঘাত করতে চাচ্ছ? হ্যাঁ, আমি মেনে নিছি যে আমার জন্য তুমি কষ্ট করছো, তাই বলে এই নয় যে তুমি সমস্ত অপকর্ম করে আসবা আর সেটা আমি মেনে নিব। আমি একজন পুরুষ মানুষ, আমি এটা মেনে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দিব আর সোনিয়াকে বিয়ে করব। বাহ, আজ আমি গর্ভবতী জন্য তুমি আমাকে ডিভোর্স দিবা? সোহেল, সেই দিনের কথা কি তুমি ভুলে গেছো? যেই দিন আমি তোমাকে বললাম, আচ্ছা সোহেল, আমি যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটাই তুমি কি আমাকে মেনে নিবা? তুমি কি বলেছিলা? আখি, তুমি এই পৃথিবীর যত জঘন্যতম পাপ কাজ আছে সবই যদি করো তাও আমি তোমাকে মেনে নেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। কই সোহেল, কোথায় গেল তোমার আজকে এই কথাগুলো? শোন, তুই যত কিছুই বলিস না কেন, তোকে আমি মেনে নিতে পারবো না, কারণ তুই একজন গর্ভবতী, তুই একজন নষ্টা মহিলা। কোনো নষ্টা চরিত্রের মেয়েকে আমি মেনে নিতে পারবো না, কোনো নষ্টা চরিত্রের মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। তোর এসব নীতিবাক্য অন্য কাউকে শোনাবি, আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আমি যে সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্তে আমি অটল। বাহ বাহ সোহেল, আজকে আমি বললাম যে আমি গর্ভবতী, তাই তুমি আমাকে এত ঘৃণা করছো? আর তোমার জন্য আমি অর্ধেক লাইফ টাইমের প্রবাসে পার করছি, এটা তুমি একবারও ভাবছো না? তবে শোনো, তোমাকে এখন আমি সব সত্য কথা বলবো। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। এই যে এটাই সত্য কথা যে আমি গর্ভবতী না। তুমি গর্ভবতী না মানে? আবার আরেক নাটক নাকি? হ্যাঁ, আমি তো নাটকই করি, আর তার প্রমাণ দেখবেন? দাঁড়ান, আপনাদেরকে আমি প্রমাণই দেখাচ্ছি। এটাই আমার বাচ্চা। সোহেল, আমি তোমাকে বলেছি যে আমি গর্ভবতী, এটা সবই ছিল আমার সাজানো নাটক। কারণ তুমি যে বড় বড় কথাগুলো আমাকে বলতা, আমি তার পরীক্ষা নিয়েছি যে আসলে তুমি আমাকে ভালোবাসো কিনা। কিন্তু না না সোহেল, তুমি তো আমার পরীক্ষায় ফেল করেছো। তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে সারাটা জীবন ব্যবহারই করে গেলা। আমি আমার এই বয়সে না পেলাম সংসার, না পেলাম স্বামীর ভালোবাসা, কিছুই পেলাম না। আমার জীবন যৌবন সবকিছু আমার ওই দূর প্রবাসে রয়ে গেল। তুমি শুধু ভালোবেসেছো টাকা, আমি তোমাকে টাকা দিতে পেরেছি, তাই তুমি আর তোমার মায়ের দেশে থেকে আমাকে ভালোবাসা দেখাইছো। কিন্তু আমি যখন এসে বললাম আমি গর্ভবতী, আমার উপরে সমস্ত ভালোবাসা তোমাদের চলে গেল। আর যাই বলো সোহেল, আমি তোমাদের দুজনকে খুব ভালোভাবে চিনে ফেলছি। তাহলে জামাই বাবাজি, তাহলে এক কাজ করো, তোমরা পূর্বের অবস্থায় ফিরে গিয়ে যা কিছু অবশিষ্ট থাকে আমার মেয়ের ইনকামেরটা আমার মেয়েকে দিয়ে দাও। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাই, তুমি একে বিয়ে করে সুখে সংসার করো। না না আখি, বিশ্বাস করো, আমি তোমাকেও অনেক ভালোবাসি, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার না মাথা নষ্ট হয়ে গেছিল। তারপরে আমি বাড়ির বাইরে বের হতে পারছিলাম না। সবাই আমাকে বলতো তুমি নাকি ওই দেশে খারাপ কিছু করছো। তুমি জানো, এই বাংলাদেশ থেকে যে মেয়েরা প্রবাসে যায়, এই দেশের লোক ভাবে যে প্রত্যেকটা মেয়েই ওই দেশে যে খারাপ কাজে লিপ্ত হয় আর খারাপ কাজ করে এই দেশে টাকা পাঠায়। কিন্তু বিশ্বাস করো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি যখন গর্ভবতী অবস্থায় আমার সামনে আসলা, আমার পুরো পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে গেছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। সোহেল, তুমি এভাবে আমার কাছে ক্ষমা চেও না। আসলে কি জানো, আমরা বাঙালিরা এরকমই। আমাদের মতো মেয়েরা যারা প্রবাসে যায়, সব মেয়েরা খারাপ হয় না। কিছু মেয়ে তো পেটের দায়েও বিদেশে যায়, তাদের পরিবারকে রেখে যায়, প্রতিষ্ঠিত হতে যায়। তবে যাই হোক, তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো তোমাকে ভালোবাসি সোহেল, তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না। সোনিয়া, তুমিও আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। দেখো, আমি যদি তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারতাম না, কারণ আমি তো আখিকে অনেক ভালোবাসি। যাই হোক, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি তোমার বাড়িতে ফেরত যাও। বৌমা, আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল বুঝেছি। দেখো, যাকে এত আশা করি, যাকে তো ভালোবাসি, সেই মানুষটা যদি এইভাবে সামনে এসে দাঁড়ায়, আমার মনে হয় প্রতিটা মানুষই এইরকম করবে। বিয়াই, মাফ করা যায় না আমার? না, আপনাকে মাপ না করলে কি আমি থাকতে পারবো না? আমি তা পারবো না তো, কারণ আমার মাঝে মাঝে আশা লাগবে না এবারে।